আমরা প্রায় সকলেই অন্তত হলেও দিনের মধ্যে একবার আমরা আয়নার সামনে দাঁড়াই। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই আমাদের একটা রূপ আমরা আয়নার মধ্যে দেখতে পাই, অর্থাৎ আমাদের একটা ইমেজ আয়নার মধ্যে তৈরি হয়। এই যে আয়না, এটাকেই ভালো ভাষায় বলা হয় দর্পণ। এই দর্পণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। তবে আজকে আলোচনার ক্ষেত্রে আমরা সমতল দর্পণ নিয়েই আলোচনা করব এবং আমরা দেখব যে এই সমতল দর্পণের সামনে যখন আমরা দাঁড়াচ্ছি বা একটা আয়নার সামনে যখন আমরা দাঁড়াচ্ছি, তখন আমার যে ইমেজটা দর্পণের মধ্যে তৈরি হলো, যাকে ভালো ভাষায় বা বাংলায় বলা হয় প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হচ্ছে, এর পেছনের ফিজিক্সটা কোথায়, সেটা আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। যে একটা সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বটা কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর। এবং এর পাশাপাশি দেখব যে সমতল দর্পণে যে বস্তুর প্রতিবিম্ব বা ইমেজটা তৈরি হচ্ছে তার কি কি বৈশিষ্ট্য থাকে, সেটা নিয়েও আমরা বিস্তারিতভাবে জানব। তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো। তো আজকে আলোচনা শুরু করার আগে প্রথমে আমাদের এই প্রতিবিম্ব সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি। তা আমরা একটু দেখে নিই যে প্রতিবিম্ব বা ইমেজ বলতে আসলে কি বোঝায়। এখন তুমি বলতে পারো যে স্যার, আমরা যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি আমাদের যেই ইমেজটা তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের নিজেদের যে রূপটাকে আয়নার মধ্যে দেখতে পাচ্ছি, সেটাই তো আমার প্রতিবিম্ব। একদম সঠিক। কিন্তু সেটাকে যদি পদার্থবিজ্ঞানের ভাষায় তোমাকে সংজ্ঞায়িত করতে হয়, সেটাকে তোমরা কিভাবে করবে? চলো সেটা একটু দেখে নেওয়া যাক যে পদার্থবিজ্ঞানের ভাষায় প্রতিবিম্ব বা ইমেজ বলতে কি বোঝায়। সংজ্ঞা অনুযায়ী প্রতিবিম্ব বা ইমেজ বলতে কি বোঝায়, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বা ইমেজ বলা হয়। কি বললাম আরেকবার পড়ি, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে কথাটা বলছি আলোক রশ্মিগুচ্ছ, আশা করি তোমাদের এই আলোক রশ্মিগুচ্ছ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা রয়েছে। কারণ জ্যামিতিক আলোক বিজ্ঞানের একদম শুরুতে যারা তোমরা ভিডিওটাকে দেখোনি, তারা অবশ্যই এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের একদম প্রথম ভিডিওটাকে অবশ্যই একবার দেখে নিও। সেখানে আমরা এই আলোক রশ্মি তথা আলোক রশ্মিগুচ্ছ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছি অলরেডি। সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আলোক রশ্মি তথা আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায়। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বা ইমেজ বলা হয়। এখন বুঝতে হয়তো একটু অসুবিধা মনে হচ্ছে, একটু পরেই দেখবে এই জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে যে এখানে অ্যাকচুয়ালি কী কথা বলা হচ্ছে। আমরা ধীরে ধীরে এই জিনিসগুলোকে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে প্রথমে একটু বলে রাখি যে প্রতিবিম্ব প্রধানত দুই প্রকারের হয়ে থাকে। প্রতিবিম্ব দুই প্রকারের। প্রতিবিম্ব দুই প্রকারের। প্রথম প্রকারটিকে বলা হয় সৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব, এটাকে ইন শর্ট এরকম সৎ প্রতিবিম্ব না বলে ইন শর্ট এটাকে বলা হয় সৎবিম্ব। সৎবিম্ব অর্থাৎ ইংরেজিতে বলে এটাকে বলা হয় রিয়েল ইমেজ। আর দ্বিতীয় যে প্রকার সেটাকে বলা হয় অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব, বা এটাকে ইন শর্ট, খুব শর্টে এই কথাটাকে বলা হয় এরকমভাবে অসৎ বিম্ব, বা ইংরেজিতে বললে এটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। কি বললাম, যে প্রতিবিম্ব দুই প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকারকে বলা হয় সৎ প্রতিবিম্ব বা ইন শর্ট এটাকে বলা হয় সৎবিম্ব বা রিয়েল ইমেজ। আর দ্বিতীয় যে প্রকার সেটাকে বলা হয় অসৎ প্রতিবিম্ব বা ইন শর্ট বলা হয় এটাকে অসৎবিম্ব, যাকে ইংরেজিতে বলে থাকি আমরা ভার্চুয়াল ইমেজ। চলো এই সংজ্ঞা দুটো একটু দেখে নিই যে সৎবিম্ব এবং অসৎবিম্ব বলতে কি বোঝায়। এই হচ্ছে সৎবিম্ব এবং অসৎবিম্বের সংজ্ঞা। কি বলা হচ্ছে, সৎবিম্ব বা রিয়েল ইমেজ বলতে বোঝায় যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির সৎবিম্ব বা রিয়েল ইমেজ বলা হয়। আর অসৎবিম্ব বলতে কি বোঝানো হচ্ছে, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ
প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ বলা হয়। বোঝা গেল? তাহলে এখানে আমরা অনেকগুলো সংজ্ঞা দেখে ফেললাম। আমরা দেখলাম যে প্রতিবিম্ব বলতে কী বোঝানো হচ্ছে, সংজ্ঞা অনুযায়ী আমরা এটা দেখলাম। প্রতিবিম্ব দুই প্রকারের, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসৎবিম্ব। সদ্বিম্বকে ইংরেজিতে বলা হয় রিয়েল ইমেজ, আর অসৎবিম্বকে ইংরেজিতে বলা হয় ভার্চুয়াল ইমেজ। এবার সদ্বিম্ব ও অসৎবিম্ব কি, এদেরকেও আমরা সংজ্ঞা অনুযায়ী দেখলাম। কিন্তু ব্যাপারটা আমাদের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার এখনও হলো না, কিন্তু কোনো সমস্যা নেই। এখনই আমরা দেখব যে একটা সমতল দর্পণে একটা বস্তুর প্রতিবিম্ব কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ এর পেছনের ফিজিক্সটা কোথায়, সেটা আমরা এখন দেখব। এবং সেটা দেখলেই দেখবে এই পুরো জিনিসটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এখন দেখা যাক আমাদের মূল বিষয় এখন ঢুকবো আমরা, যে একটা সমতল দর্পণে একটা বস্তুর প্রতিবিম্ব কীরূপভাবে তৈরি হয়। তো তার জন্য আমরা একটু পেজটাকে উপর দিকে তুলে দিই। ধরো আমাদের কাছে একটা দর্পণ রয়েছে। আমরাকে আয়না বা দর্পণকে সাধারণত এইভাবে নির্দেশ করি, এরকমভাবে একটা সরল রেখা আঁকি, তার একটা সাইডকে আমরা এরকম দাগ টেনে দিই। অর্থাৎ এই সাইডটা হচ্ছে একটা আয়নার যে পেছন দিকটা থাকে, যেখানে একটা সিলভার কোটিং করা থাকে, এটা হচ্ছে সেই দিক। আর এই সামনের দিকটা হচ্ছে সেই দিক যেখানে আমরা আমাদের মুখটা বা আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমাদের যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি, এই যে সামনের দিক, এটা হচ্ছে এই দিকটা। আশা করি এটা তোমরা সবাই জানো। এবার ধরো এই যে আয়নাটা রয়েছে, আয়নাটার নাম দিই। এই আয়নার নাম দিলাম মনে করো এম ড্যাশ, ঠিক আছে। এবার ধরো একটা বস্তু এই দর্পণের সামনে রাখা আছে। মনে করো এইখানে একটা বস্তু আমাদের কাছে আমরা এরকমভাবে রেখেছি। তাহলে এই বস্তুটা কী হচ্ছে, আলোক রশ্মি মনে করো বাইরের দিকে বের হচ্ছে, অর্থাৎ এখান থেকে আলো বের হচ্ছে। এটা কম্পালসারি নয় যে এটা একটা আলোর উৎস হতেই হবে। এটা যদি আলোর উৎস নাও হয় তাহলেও ধরে নিতে পারি যে এখান থেকে আলো বের হচ্ছে। আশা করি তোমাদের এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা নেই। যেমন আমরা আকাশে সূর্যকেও দেখতে পাই, চাঁদকেও দেখতে পাই। তাহলে সূর্যকে দেখতে পাচ্ছি তার কারণ সূর্যের নিজস্ব আলো আছে, এবং সূর্যের আলোটা যখন আমাদের চোখে এসে পড়ছে তখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। আচ্ছা, চাঁদকে কেন আমরা দেখতে পাচ্ছি? চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই। তাহলে চাঁদকে আমরা কী করে দেখতে পাই? তার কারণ আমরা জানি যে সূর্য থেকে আলো এসে যখন চাঁদের উপরে পড়ে, সেই আলো চাঁদ থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে যখন পড়ে তখন আমরা চাঁদকে দেখতে পাই। অর্থাৎ এই যে আমরা বলছি এই বস্তু থেকে আলো বের হচ্ছে, এটা কম্পালসারি নয় যে এটা একটা আলোর উৎস, অর্থাৎ এই নিজস্ব একটা আলো রয়েছে। এমন হতে পারে অন্য কোনো জায়গা থেকে আলো এসে এটার মধ্যে পড়েছে, সেটা যখন প্রতিফলিত হয়ে দর্পণের মধ্যে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যে বলছি আলো এখান থেকে বের হচ্ছে, হতে পারে এটা একটা আলোক উৎস, এটা নাও হতে পারে একটা আলোক উৎস, তাতে কোনো সমস্যা নেই। এরকম একটা বস্তু, তার থেকে মনে করো আলোক রশ্মি বাইরের দিকে বের হচ্ছে। তাহলে এখান থেকে আলোক রশ্মি এখান থেকে মনে করো এদিক বরাবর বের হলো। বের হয়ে কি হবে? এটা এখান থেকে এলো, এসে এই দর্পণের উপরে পড়লো। দর্পণের উপরে পড়লে কি হবে? এখান থেকে দর্পণ একটা প্রতিফলক, এখান থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যাবে। ফার্মাটের নীতি থেকে আমরা আলো প্রতিফলনের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করেছি। কি দেখেছি? যে আলোটা এখানে এসে যখন পড়বে সেটা এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে এরকমভাবে। এরকম লম্বভাবে কোনো একটা আলোক রশ্মি আপাতিত হলে সেটা লম্বভাবে এরকমভাবে প্রতিফলিত হয়ে যায়, এটা আমরা জানি। এবার এই আলোক উৎস থেকে আলো তো চারিদিকে বের হচ্ছে, এদিকেও বেরোচ্ছে, এদিকেও বেরোচ্ছে, এদিকেও বেরোচ্ছে, এদিকেও বেরোচ্ছে, এদিকেও বেরোচ্ছে, এদিকেও বেরোচ্ছে, সব দিক দিয়ে আলো বেরোচ্ছে। এবার ধরে নাও এখান থেকে আরেকটা আলোক রশ্মি মনে করো এখান থেকে এই দিক বরাবর বের হলো। এবার এই আলোক রশ্মি যেটা কিনা এই দিক বরাবর এলো, এসে এই জায়গাতে আপাতিত হলো। এখানে আপাতিত হলে কি হবে? আলোক রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে। কোন দিক বরাবর প্রতিফলিত হবে? আমরা জানি যে আলোক রশ্মিটা যেই বিন্দুতে আপাতিত হয়েছে সেখানে যদি আমরা একটা কাল্পনিক একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে অভিলম্বের সঙ্গে এটা যে কোণে কোণ করে রয়েছে এটাকে আমরা বলে থাকি আপাতন কোণ। এখান থেকে আলোক রশ্মিটা যে প্রতিফলিত হয়ে যাবে সেটা ঠিক এই একই কোণ করে প্রতিফলিত হয়ে যাবে, অর্থাৎ এই রকমভাবে এটা প্রতিফলিত হয়ে গেল। পরিষ্কার? এবার এখান থেকে মনে করো তুমি আরেকটা আলোক রশ্মিকে কল্পনা করতে পারো। ধরো এখান থেকে আরেকটা আলোক রশ্মি এখান থেকে এলো, এখানে এসে পড়লো। তাহলে এই যে আলোক রশ্মিটা এসে পড়লো, এই আলোক রশ্মিটা এখানে এসে পড়ার পর এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে। এখানে যদি আমরা একটা অভিলম্ব অঙ্কন করি তাহলে অভিলম্বটা হচ্ছে এরকম, এখানে মনে করে একটা কোণ করে রয়েছে, তাহলে এখানে যতটা কোণ করে থাকবে ঠিক ততটা কোণ করে এখান থেকে এটা প্রতিফলিত হয়ে যাবে। পরিষ্কার? তার মানে এখান থেকে এই যে প্রতিফলিত রশ্মি এটা। এবার কেউ যদি এখান থেকে এই দিক বরাবর তাকায়, ধরো তুমি এখান থেকে এই আলোক রশ্মি বরাবর তাকালে, তাহলে কি হবে? তোমার কাছে মনে হবে যে এই আলোক রশ্মিটা কোথা থেকে আসছে? এই আলোক রশ্মিটা এই পেছন থেকে কোনো একটা জায়গা, অর্থাৎ এই রকম কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে বলে তোমার কাছে মনে হবে।
তোমার কাছে কিন্তু এরকম মনে হবে না যে এই আলোক রশ্মিটা এই জায়গা থেকে এসে এখানে এসে পড়েছে, এখান থেকে প্রতিফলিত হয়ে তোমার চোখে এসছে, এটা কিন্তু হবে না। তোমার কাছে মনে হবে যে আলোক রশ্মি পেছনে কোনো একটা জায়গা থেকে এখান থেকে বেরিয়ে আসছে। ঠিক একইভাবে তোমরা যদি এই রশ্মি বরাবর, অর্থাৎ ধরে নাও, আচ্ছা এখানে একটু মুছে দিই, মনে করো এইখান থেকে তুমি এদিক বরাবর তাকাচ্ছ, তাহলে তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে যে এই আলোক রশ্মিটা নিশ্চয়ই এই দিকে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে। বুঝতে পারলে কথাটা? ঠিক একইভাবে তুমি যদি এদিক বরাবর তাকাতে, তোমার কাছে মনে হতো আলোক রশ্মিটা এই পেছন দিকে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে। তাহলে এই রকমভাবে এই বস্তু থেকে আগত সমস্ত আলোক রশ্মির ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে সেই আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়। তাহলে এই যে আলোক রশ্মিগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে, সেটা যেই বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাতে আমরা এই বস্তুর মতোই দেখতে একটা জিনিস এখানে দেখতে পাবো। এই যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এই বস্তুটার প্রতিবিম্ব। বোঝা গেল তাহলে কথাটা? তাহলে এইভাবে একটা দর্পণের মধ্যে একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। এখানে আমরা এই বস্তুটার নাম দিয়ে দিচ্ছি ও মানে হচ্ছে অবজেক্ট। আর এই বস্তুটার জন্য যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইমেজ, এর নাম দিয়ে দিলাম আই। তাহলে বোঝা গেল কি বললাম কথাটা, যে এইরকম একটা দর্পণের সামনে যদি এরকম একটা বস্তুকে আমরা রাখি, তাহলে এই বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ এই দর্পণ থেকে প্রতিফলিত হয়ে যাবে। এবারে প্রতিফলিত হয়ে যাওয়ার পর এখান থেকে এই আলোক রশ্মিটা এসে এদিক থেকে এদিক বরাবর প্রতিফলিত হয়ে গেল, এখান থেকে এই আলোক রশ্মিটা এখানে এসে এখান থেকে এদিক বরাবর প্রতিফলিত হয়ে গেল। তাহলে এই যে প্রতিফলিত রশ্মি, তুমি যদি এই প্রতিফলিত রশ্মি বরাবর তাকাও, তোমার কাছে কিন্তু এরকম মনে হবে না যে এই আলোক রশ্মিটা এখান থেকে এখানে এসে পড়েছে তারপরে আমার চোখে এসে পড়েছে। তোমার কাছে এরকম মনে হবে না। তোমার কাছে মনে হবে যে এই আলোক রশ্মিটা নিশ্চয়ই এই পেছন দিকে কোনো একটা জায়গা, এই জায়গা থেকে বেরিয়ে আসছে। ঠিক একইভাবে তুমি যদি এই আলোক রশ্মি বরাবর তাকাও, তোমার কাছে কিন্তু এটা মনে হবে না যে এই দিক থেকে একটা বস্তু ছিল, সেখান থেকে একটা আলোকে সেখানে পড়েছে, সেটা প্রতিফলিত হয়ে আমার চোখে এসে পড়েছে। তোমার কাছে এরকম মনে হবে না। তোমার কাছে মনে হবে কি, যে আলোক রশ্মিটা নিশ্চয়ই পেছন দিকে কোনো একটা জায়গা এই বিন্দু থেকে বেরিয়ে আসছে। তাহলে এইরকমভাবে আগত সমস্ত আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে যাওয়ার পর তুমি যদি সেদিক বরাবর তাকাও, তোমার কাছে মনে হবে সমস্ত আলোক রশ্মিগুলো, যে প্রতিফলিত রশ্মিগুলো, সেগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুটা, এটাকে বলা হয় এই প্রথম বিন্দুটার প্রতিবিম্ব বা ইমেজ। এইবার চলে যাও একদম শুরুতে, যেখানে আমরা প্রতিবিম্ব সম্বন্ধে আলোচনা করলাম। সেখানে আমরা কি দেখলাম, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সমস্ত আলোক রশ্মিগুলো, তাহলে এই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুটার প্রতিবিম্ব বলবো। তাহলে এই কথাটি এখানে বলা যায়। তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বা ইমেজ বলা হয়। আশা করি এখন তোমাদের কাছে এই কথাটা কি বলা হচ্ছিল সেটা একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে এবার কথাটা হচ্ছে যে প্রতিবিম্ব তো দুই প্রকারের, একটা হচ্ছে সৎবিম্ব আর একটা হচ্ছে অসৎবিম্ব। তাহলে এইরকম একটা সমতল দর্পণের ক্ষেত্রে যে আমরা প্রতিবিম্বটা পাচ্ছি, সেটা কি ধরনের প্রতিবিম্ব? সেটা কি একটা সৎবিম্ব নাকি অসৎবিম্ব? খুব পরিষ্কার, এটা একটা অসৎবিম্ব। কেন? আমরা দেখলাম অসৎবিম্বের সংজ্ঞাতে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসৎবিম্বের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, এই যে আগত আলোক রশ্মিগুচ্ছ, এই বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই যে প্রতিফলিত রশ্মিগুলি সেটা কোথা থেকে, আমাদের মনে হচ্ছে যে এই বিন্দু থেকে অপসৃত হয়ে আসছে, অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির অসৎ বিম্ব বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে যে আমরা প্রতিবিম্বটা পেলাম, অর্থাৎ ইমেজটা পেলাম, সেটা হচ্ছে এই বস্তুটার অসৎ প্রতিবিম্ব বা অসৎ বিম্ব। এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ভার্চুয়াল ইমেজ। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাই যে একটা সমতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা একটা অসৎ বিম্বের উদাহরণ। তার মানে এই কথাটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এই কথাটা লিখতে পারি, সমতল দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্ব একটি অসৎ বিম্বের উদাহরণ।
বুঝা গেল কি বললাম? তার মানে আমরা সমতল দর্পণে যে প্রতিবিম্ব পাই সেটা সবসময় একটা অসৎ বিম্বকে পাই। তাহলে সৎবিম্ব আমরা কোন ক্ষেত্রে পাই? একটা লেন্সের ক্ষেত্রে পাই। এই রকম একটা লেন্সের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা পাই সেটা হচ্ছে একটা সৎবিম্বের উদাহরণ। অর্থাৎ ধরো এই যে আমার একটা লেন্স নিয়ে আমরা এখন আলোচনা শুরু করিনি, আমরা পরবর্তীতে যখন প্রতিসরণ নিয়ে আরও বিস্তারিতভাবে জানবো তখন আমরা লেন্স নিয়েও আলোচনা করব। এইরকম একটা লেন্স এরকম দেখতে হয়। আপাতত শুধু এটা জেনে রাখো, এরকম একটা লেন্সের এই যে অক্ষ, এই অক্ষের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, ধরো এই একটা বিন্দু, এটার নাম দিলাম আমরা ও, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে একটা বস্তু রাখা আছে। তাহলে এই বস্তু থেকে যখন একটা আলোকরশ্মি এখানে এসে আপাতিত হবে, তখন এটা এখান থেকে আপাতিত হওয়ার পর প্রতিসরণ হবে, প্রতিসরণ হয়ে এটা মনে করো এই জায়গাতে এসে মিলিত হচ্ছে। ঠিক একইভাবে এখান থেকে একটা আলোকরশ্মি এলো, এখানে এসে পড়লো এবং এখান থেকে সেটা প্রতিষ্ঠিত হয়ে এখানে এসে আপাতিত হলো। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি এই ও বিন্দু থেকে আলোকরশ্মি এলো, ও বিন্দু থেকে আলোকরশ্মি এলো, সেটা এই লেন্স থেকে প্রতিসরণের পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এটা মনে করো আই বিন্দু। তাহলে এই দ্বিতীয় বিন্দুটাকে আমরা কি বলবো? এই প্রথম বিন্দুটার প্রতিবিম্ব। এবার এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণ, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিসরণ। প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির সৎবিম্ব বা রিয়াল ইমেজ বলা হয়। অর্থাৎ এইরকম একটা লেন্সের ক্ষেত্রে আমরা একটা বস্তুর জন্য যে তার প্রতিবিম্বটা পাচ্ছি সেটা একটা সৎবিম্বের উদাহরণ। বোঝা গেল? তাহলে একটা সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাই সেটা হচ্ছে একটা অসৎবিম্বের উদাহরণ, আর একটা লেন্সের ক্ষেত্রে আমরা একটা বস্তুর জন্য যে প্রতিবিম্ব পাই সেটা হচ্ছে একটা সৎবিম্ব বা রিয়েল ইমেজের উদাহরণ। এবার দেখো এই যে সমতল দর্পণ, আজকে আলোচনা তো আমরা মেনলি সমতল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা নিয়ে মেনলি আলোচনা করছি, তাই এটা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। দেখো এই যে সমতল দর্পণের সামনে এই বস্তুটাকে রেখেছি, বস্তুটাকে রাখার জন্য তার জন্য একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে দর্পণের মধ্যে। সেটা কিভাবে তৈরি হলো, এরকম একটা রে ডায়াগ্রাম বা রশ্মি লেখচিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাই, সেটা কি? যে এই দর্পণ থেকে বস্তুটা যতটা দূরত্বে অবস্থান করে দর্পণ থেকে প্রতিবিম্ব ঠিক ততটা দূরত্বেই অবস্থান করে। কি বললাম কথাটা? যে একটা দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এই দুটো দূরত্ব সমান। অর্থাৎ এক্ষেত্রে এই ও বিন্দুটা এই দর্পণ থেকে যদি এক্স দূরত্বে অবস্থান করে তাহলে তার যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটাও দর্পণ থেকে ঠিক এক্স দূরত্বেই অবস্থান করবে। চলো এই জিনিসটাকে, এই সিদ্ধান্তটাকে আমরা প্রমাণ করি। তার জন্য কি করতে হবে? এই জিনিসটাকে আমরা একটু এঁকে নিই। একটু এই ধরো একটা দর্পণ আমাদের কাছে রয়েছে, এই হচ্ছে দর্পণের পেছনের দিকটা, এই হচ্ছে দর্পণের পেছনের দিক, আর সামনের দিকে মনে করো একটা বস্তুকে রাখা আছে। এই ধরনের একটা বস্তুকে আমরা রেখেছি। তাহলে তার জন্য কি হচ্ছে? এখান থেকে একটা আলোকরশ্মি এসে এখানে পড়বে, সে আলোকরশ্মিটা এই যে আপাতিত হচ্ছে সেটা এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে, এরকমভাবে প্রতিফলিত হয়ে যাবে। মনে করো এখান থেকে আরেকটা আলোকরশ্মি আসছে এখানে দিক বরাবর, তাহলে এই যে আলোকরশ্মিটা এলো সেটা এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে। কোন দিক বরাবর প্রতিফলিত হবে? আমরা ধরে নিচ্ছি একটা আন্দাজ অনুযায়ী এখান থেকে মনে করো এই দিক বরাবর প্রতিফলিত হয়ে যাবে, এইরকমভাবে প্রতিফলিত হয়ে যাবে। তুমি যদি এদিক বরাবর তাকাও তাহলে তোমার কাছে এটা কি মনে হবে? যে আলোকরশ্মিটা পেছন দিক থেকে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে। এটাকে তুমি পেছন দিকে বর্ধিত করো, তোমার কাছে মনে হবে এইরকম কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে। ঠিক একইভাবে তুমি যদি এদিক থেকে এদিক বরাবর তাকাও তাহলে তোমার কাছে মনে হবে এই যে রশ্মিটা সেটা পেছন দিকে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে। তাহলে পেছন দিকে বর্ধিত করলে আমরা যেই জায়গাটাকে পাই সেটা হচ্ছে আমাদের এই প্রথম বিন্দুটার, এই যে প্রথম বস্তুটার প্রতিবিম্বের অবস্থান। এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে এটাকে আমরা নাম দিয়েছি ও অর্থাৎ অবজেক্ট, আর এটাকে আমরা নাম দিয়েছি আই অর্থাৎ ইমেজ। বোঝা গেল? আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে এই যে দর্পণের উপরে এখানে আলোকরশ্মিটা এসে পড়লো, এই জায়গাটার আমরা নাম দিলাম এ। এই জায়গাটার একটা নাম দিই, এই জায়গাটার নাম দিলাম মনে করো বি। ঠিক আছে? তার মানে এরকমভাবে ও বিন্দু থেকে একটা আলোকরশ্মি ও এ পথে এই দর্পণে এসে পড়লো, আর ও বিন্দু থেকে আরেকটা আলোকরশ্মি ও বি পথে এই দর্পণের উপরে এসে পড়লো, এবং সেটা প্রতিফলিত হয়ে যাওয়ার পরে আমরা যদি প্রতিফলিত রশ্মি বরাবর তাকাই তাহলে মনে হবে যেন আলোকরশ্মিটা পেছন দিকে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে বা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে এই যে পেছনে যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিন্দুতে আমরা যেই বস্তুর ইমেজটাকে পাই, এই ধরনের ইমেজ বা প্রতিবিম্বকে আমরা বলে থাকি অসৎ প্রতিবিম্ব বা
অসৎ বিম্ব, যাকে ইংরেজিতে বলা হয় ভার্চুয়াল ইমেজ। এবার এক্ষেত্রে আমরা কি দেখলাম, এই যে আলোক রশ্মিটা এখানে আপাতিত হলো, এখানে যদি আমরা একটা অভিলম্ব অঙ্কন করি, এইরকমভাবে একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে এই আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণ করে থাকবে, প্রতিফলিত রশ্মিটাও অবিলম্বের সঙ্গে ঠিক একই কোণ করে থাকবে। ধরে নিচ্ছি এই কোণের মান হচ্ছে থিটা, তার মানে এই যে কোণ, এই কোণের মানও হবে থিটা। পরিষ্কার হলো ব্যাপারটা? আচ্ছা, এবার একটা কাজ করি, এই যে আমাদের অভিলম্ব, আমরা মনে করি এই বিন্দু থেকে এই দিক বরাবর একটা এরকম অভিলম্ব কল্পনা করলাম এইরকমভাবে। এবার আমরা জ্যামিতিতে কি দেখেছি, আমরা জ্যামিতিতে কোণের ধারণাতে দেখেছি, ধরো আমাদের কাছে যদি এইরকম একটা রেখা থাকে আর এইরকম আরেকটা রেখা এটাকে এইভাবে ছেদ করেছে, তাহলে এই কোণের মান যদি থিটা হয়, তাহলে এই কোণের মানও থিটা হবে। এই দুটো কোণকে আমরা কি বলে থাকি, বিপ্রতীপ কোণ। আশা করি তোমরা এই জিনিসটাকে জানো। তাহলে এই ক্ষেত্রে এই কোণের মান যদি থিটা হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে এই কোণের মানও থিটা হবে। হলো পরিষ্কার? আবার আরেকটা সিদ্ধান্ত আমরা জানি কোণের ধারণা থেকে, ধরো এইরকম দুটো সমান্তরাল রেখা রয়েছে, এরকম দুটো সমান্তরাল রেখাকে এইরকম তৃতীয় আরেকটা রেখা এভাবে ছেদ করেছে, তাহলে সেই ক্ষেত্রে এই কোণের মান যদি থিটা হয়, তাহলে এই কোণের মানও হবে থিটা কোণ। এই দুটো কোণকে আমরা কি বলে থাকি, একান্তর কোণ। আশা করি তোমরা এগুলো জানো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই কোণের, দেখো এই ক্ষেত্রে এই রেখাটা আর এই রেখাটা পরস্পরের সঙ্গে সমান্তরাল, আর এই তৃতীয় রেখাটা এই দুটো রেখাকে ছেদ করেছে, তাহলে এই ক্ষেত্রে এই কোণের মান যদি থিটা হয়, তাহলে এই কোণের মানও থিটা হবে। ঠিক একইভাবে এই রেখা এবং এই রেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল, আর এই তৃতীয় রেখাটা এই দুটো রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ক্ষেত্রে এই কোণের মান যদি থিটা হয়, তাহলে এই কোণের মানও থিটা হবে। এরা পরস্পর একান্তর কোণ। হলো ব্যাপার? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, ও এ বি আর একটা আই এ বি। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে ত্রিভুজ ও এ বি, আর একটা ত্রিভুজ কি, ত্রিভুজ আই এ বি। এবার ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই এ ও বি অর্থাৎ এ ও বি এই কোণের মান কত, থিটা। এবং এই আমাদের ত্রিভুজ আই এ বি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের মান অর্থাৎ এ আই বি এই কোণের মানও থিটা। তার মানে আমরা কি বলতে পারি, এই কোণ এবং এই কোণ পরস্পরের সঙ্গে সমান, অর্থাৎ এ ও বি এবং এ আই বি পরস্পরের সঙ্গে সমান, সেটা আসলে কত, থিটা। এটা আমরা পেলাম। আবার কি দেখতে পাচ্ছি, দেখো এই যে রেখাটা, এটা কিন্তু এই যে আমাদের দর্পণের তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। ঠিক একইভাবে এই রেখাটাও দেখো এই দর্পণের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। তার মানে আমাদের এই ও এ বি অর্থাৎ ও এ বি এই কোণের মান যা, এই আই এ বি এই কোণের মানতা, অর্থাৎ আই এ বি এই কোণের মানতা, সেটা কত, সেটা এই ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি পাওয়া গেল। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা দুটো সিদ্ধান্ত পেলাম। এক নম্বর সিদ্ধান্ত কি, যে এই কোণের মান অর্থাৎ এই ও কোণের মান যদি থিটা হয়, তাহলে আই কোণের মানও থিটা, অর্থাৎ এ ও বি এবং এ আই বি এই দুটো কোণের মান সমান। এবং একইভাবে দেখলাম এই ও এ বি এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আই এ বি এই কোণের মানও 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণের মান সমান। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ বি এবং এই ত্রিভুজের ক্ষেত্রেও রয়েছে এ বি, অর্থাৎ দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা কমন বাহু রয়েছে। বোঝা গেল? তার মানে এখান থেকে আরেকটা পেলাম যে এ বি হলো সাধারণ বা কমন বাহু। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা কি লিখতে পারি, আমরা ত্রিভুজের সর্বসমতার সূত্র পড়েছি, আশা করি তোমরা সবাই জানো। ত্রিভুজের সর্বসমতার সূত্র অনুযায়ী কোনো দুটো ত্রিভুজের যদি দুটো কোণ এবং একটা বাহুর মান সমান হয়, তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। বা আমরা জানি যে ত্রিভুজের দুটো ত্রিভুজ রয়েছে, তাদের তিনটে বাহু যদি সমান হয়, বা দুটো কোণ একটি বাহু সমান হয়, অথবা দুটো বাহু একটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ সর্বসমতার শর্ত অনুযায়ী এই ত্রিভুজ দুটো সব দিক থেকে সমান হবে, এটা আমরা জানি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো এখানে আমাদের এই ও এ বি এবং আই এ বি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ এবং একটা বাহুর মান সমান,
তার মানে আমরা বলতে পারি OAB এবং IAB এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ OAB ও ত্রিভুজ IAB হলো সর্বসম ত্রিভুজ। পরিষ্কার? কারণ আমরা জানি যে দুটো ত্রিভুজে যদি দুটো কোণ এবং একটা বাহুর মান সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। আর যখন দুটো ত্রিভুজ সর্বসম হবে তার মানে হচ্ছে এই যে ত্রিভুজ দুটি সব দিক থেকেই সমান। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য একই হবে। ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের মান যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের মানও তাই হবে। ঠিক একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এই বাহুর দৈর্ঘ্য তাই হবে। এইটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম। আমরা পেয়ে গেলাম যে এই OA এবং IA এই দুটো সমান। অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি আমরা কি, অর্থাৎ সর্বসমতার শর্ত অনুযায়ী OA is equals to IA। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, এই OA বলতে কি বোঝানো হচ্ছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব। অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব সেটা কার সঙ্গে সমান, IA, অর্থাৎ দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। পরিষ্কার হলো কথাটা? তাহলে আমরা এখানে জ্যামিতির সাহায্যে প্রমাণ করতে পারলাম যে এই রকম একটা দর্পণের সামনে যদি একটা বস্তুকে রাখি তাহলে এই বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হবে এইরকমভাবে। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেলাম যে এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে দর্পণ থেকে বস্তুটা যতটা দূরত্বে অবস্থান করবে এই প্রতিবিম্বটাও ঠিক ততটা দূরত্বেই অবস্থান করবে। অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সব সময় সমান হবে। কখন? একটা সমতল দর্পণের ক্ষেত্রে। এগুলো পরিষ্কার? তাহলে আমরা দেখলাম যে একটা সমতল দর্পণের সামনে একটা বস্তুকে রাখলে পরে তার প্রতিবিম্ব কিভাবে তৈরি হচ্ছে সেটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেলাম। সেই প্রতিবিম্বটা কী ধরনের প্রতিবিম্ব, সেটা একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, অর্থাৎ অসৎ বিম্বের উদাহরণ সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার পাশাপাশি কি দেখলাম, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেলাম যে সমতল দর্পণের ক্ষেত্রে একটা বস্তুর জন্য যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি, যে দর্পণ থেকে বস্তুরা যত দূরত্ব অবস্থান করে দর্পণ থেকে প্রতিবিম্ব ঠিক একই দূরত্বেই অবস্থান করে। সেটা আমরা এখান থেকে জ্যামিতির সাহায্যে প্রমাণ করে ফেলতে পারলাম। এইবার তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখাই, যে ধরো এরকমভাবে একটা দর্পণ রয়েছে, ঠিক আছে? এই ধরো একটা দর্পণ, এটা হচ্ছে তার পেছনের দিকটা, আর এটা হচ্ছে দর্পণের সামনের দিক। এবার তোমার কাছে একটা বস্তু আছে, এবার তুমি একটা বস্তুকে রাখলে, কোন জায়গায় রাখলে, বস্তুটাকে তুমি মনে করো এই জায়গাতে রাখলে, ঠিক আছে? এই জায়গাতে মনে করো একটা বস্তু রাখা আছে। আচ্ছা, এই যে বস্তুটাকে আমরা এখানে রেখেছি, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যখন বস্তুটাকে দর্পণের সামনে রাখতাম মানে আমরা এই জায়গাতে কোনো একটা জায়গাতে রাখতাম। এবার আমরা এই এরিয়ার সামনের এই এরিয়ার বাইরে একটা জায়গাতে এখানে রেখেছি। আচ্ছা বলো তো, এখন এই অবস্থায় এই বস্তুটার জন্য কোনো ইমেজ কি এই দর্পণের মধ্যে তৈরি হবে? কমন সেন্স বলছে যে না, আমাদের তো এখন দর্পণের বাইরে কোনো একটা জায়গাতে আমরা রেখেছি। দর্পণের সামনের দিকে যদি রাখতাম তাহলে তার জন্য একটা ইমেজ তৈরি হতো, কিন্তু এই ক্ষেত্রে তো বস্তুটাকে আমরা দর্পণের সামনের দিকে রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি সামনের দিকে না রেখে একটু পেছন দিকে বা একটা নিচের দিকে রেখেছি। তাহলে এই ক্ষেত্রেও কি আমাদের একইভাবে ইমেজ তৈরি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। এই ক্ষেত্রেও এই বস্তুটার জন্য এই দর্পণের মধ্যে এই দর্পণ থেকে, এই দর্পণটাকে যদি তোমরা একটু বর্ধিত করো তাহলে এই দর্পণ থেকে ঠিক একই দূরত্বে এই দিকে কোনো একটা জায়গাতে একটা ইমেজ তৈরি হবে। কিভাবে? চলো সেটা একটু দেখা যাক। দেখো, এই বস্তুটা থেকে চারিদিকে আলো বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, সব দিকে আলো বেরোচ্ছে। তো ধরো এখান থেকে একটা আলোকরশ্মি এসে এখানে এসে পড়লো।
তাহলে আলোক রশ্মিটা এখান থেকে বেরিয়ে এসে দর্পণের উপরে এই জায়গাতে পড়লো। তাহলে এখানে আমরা যদি একটা অভিলম্ব অঙ্কন করি কাল্পনিকভাবে, তাহলে এখানে যদি থিটা কোণ করে থাকে তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যাবে। এই আলোক রশ্মিটা কোন দিক বরাবর? এই দিক বরাবর প্রতিফলিত হয়ে যাবে, তাই তো? তাহলে এই আলোক রশ্মিটা এই দিক বরাবর প্রতিফলিত হয়ে যাবে। এবার কেউ যদি এখান থেকে এই দিক বরাবর তাকায়, কেউ যদি মনে করে এখান থেকে এই দিক বরাবর তাকায়, তাহলে তার কাছে কী মনে হবে? এই যে আলোক রশ্মিটা, সেই আলোক রশ্মিটা পেছনে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে বলে তার কাছে মনে হবে। এরকমভাবে পেছন দিক থেকে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। ঠিক একইভাবে তুমি যদি এখানে আরেকটা আলোক রশ্মি কল্পনা করো, মনে করো এখান থেকে আরেকটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, তাহলে এই যে আলোক রশ্মিটা এখানে এসে পড়লো, এখানে যদি আমরা একটা অবিলম্ব অঙ্কন করি, তাহলে অবিলম্বের সঙ্গে যেই কোণ করে থাকবে, মানে এই কোণে আপাতিত হচ্ছে, তাহলে ঠিক এই একই কোণ করে এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে। এরকমভাবে একটা আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যাবে। তাহলে তুমি যদি এই ক্ষেত্রে এরকমভাবে পেছন দিকটাকে বর্ধিত করো, তাহলে দেখবে তারা এরকমভাবে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। বোঝা গেল? তাহলে এই জায়গাটাতে এরকমভাবে এই বস্তু থেকে যতগুলো আলোক রশ্মি এসে এই দর্পণের উপরে পড়লো এবং সেগুলো প্রতিফলিত হয়ে যাওয়ার পরে যে দিক বরাবর প্রতিফলিত হয়ে যাচ্ছে, তুমি যদি সেই দিক বরাবর এই দর্পণের দিকে তাকাও, তাহলে তোমার কাছে মনে হবে যে আলোক রশ্মিটা পেছন দিকে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়। তাহলে এটাকে যদি তুমি পেছন দিকে বর্ধিত করো, তাহলে তোমার কাছে মনে হবে যে আলোক রশ্মিটা পেছনে এরকমভাবে কোনো একটা জায়গা থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুটাকে আমরা কি বলতে পারি? এই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুটার প্রতিবিম্ব। অর্থাৎ এই বস্তুটা, এটা যদি আমাদের বস্তু হয়, যেটার নাম দিলাম আমরা ও, তাহলে তার একটা ইমেজ তৈরি হবে, এটা হচ্ছে এই জায়গাটাতে। পরিষ্কার? তা আমরা দেখতে পাচ্ছি আমরা এই ক্ষেত্রেও কোনো একটা বস্তুকে যদি আমরা এরকম একটা দর্পণের সরাসরি সামনের দিকে না রেখে এরকমভাবে দূরে কোনো একটা জায়গাতে রাখি, তাহলেও এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বস্তুর একটা প্রতিবিম্ব এখানে তৈরি হয়। এই জিনিসটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখি। আমরা যখন মনে করো ঘরের মধ্যে বসে আছি, ধর ঘরের মধ্যে দেখবে ঘরের মধ্যে দুজন লোক যদি থাকে, একজন তুমি মনে করো আয়নার সামনে এসে দাঁড়ালে, আরেকজন মনে করো দূরে কোনো একটা জায়গায় বসে আছে, সে সরাসরি আয়নার সামনে দাঁড়িয়ে নেই, অথচ তুমি দেখতে পাবে সেই লোকটিকে বা সেই ব্যক্তিটিকে তুমি দর্পণের মধ্যে তুমি দেখতে পাবে। সে যদি দূরে কোথাও বসে থাকে দর্পণের মধ্যে, দর্পণের সামনের দিকে বসে না থাকলেও তাকে কিন্তু দর্পণের মধ্যে তুমি দেখতে পাবে। ঠিক এই একই জিনিসটাই ঘটে। তুমি দর্পণের সামনে সরাসরি না থাকলেও তুমি এরকমভাবে কোনো একটা জায়গাতে, বা তুমি যদি এখানে কোনো একটা জায়গায় থাকতে, তাহলেও তার জন্য তোমার একটা ইমেজ এই দর্পণের মধ্যে তৈরি হতো। কিন্তু এখানে একটা ফ্যাক্ট রয়েছে, সেটা কি? যে এই ক্ষেত্রে তুমি এই বস্তুর জন্য যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটাকে দেখতে হলে তার ফিল্ড অফ ভিউর মধ্যে আসতে হবে। অর্থাৎ এই যে ইমেজটা তৈরি হচ্ছে, তুমি যদি এখান থেকে এই দর্পণের এই অংশ এবং এই দর্পণ থেকে এই অংশ, অর্থাৎ এই যে এরিয়াটুকু তুমি পেলে, এই এরিয়ার মধ্যে কোনো একটা জায়গা থেকে তুমি দর্পণের দিকে তাকাও, তাহলেই কিন্তু তুমি এই বস্তুটার ইমেজটাকে দেখতে পাবে। তুমি যদি এখান থেকে কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি এই দর্পণের দিকে তাকাতে, তাহলে কিন্তু এই ইমেজটাকে কোনোদিনই তুমি দেখতে পাবে না। অর্থাৎ তোমাকে যদি এই ইমেজটাকে দেখতে হয়, তাহলে এই এরিয়ার মধ্যে কোনো একটা জায়গাতে এসে সেদিক থেকে এই দর্পণের দিকে তাকাতে হবে, তাহলেই একমাত্র তুমি এই বস্তুটার জন্য যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটাকে তুমি দেখতে পাবে। এখন তুমি যদি এখান থেকে তাকাও এইটার দিকে, তাহলে তোমার কাছে মনে হবে কি এই বস্তুটার জন্য কোনো ইমেজ এই দর্পণের মধ্যে তৈরি হচ্ছে না, কিন্তু এটা আপাতভাবে মনে হচ্ছে। প্র্যাকটিক্যালি কিন্তু এই বস্তুর জন্য একটা ইমেজ এই দর্পণের মধ্যে তৈরি হবে, কিন্তু সেটাকে দেখতে হলে তোমাকে এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে এসে তোমাকে দেখতে হবে। তাহলে এই যে অংশটা, এটাকে আমরা বলে থাকি ফিল্ড অফ ভিউ। বোঝা গেল? তাহলে এই অংশটাকে আমরা বলে থাকি ফিল্ড অফ ভিউ। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে দর্পণের সামনে সরাসরি সামনের দিকে না থেকে একটু দূরে কোথাও অবস্থান করলেও তার জন্য একইভাবে এরকম একটা ইমেজ তৈরি হবে। এবং এই ক্ষেত্রেও এই একই কথাই প্রযোজ্য যে এই দর্পণ থেকে বস্তুটা যতটা দূরত্ব অবস্থান করে, দর্পণ থেকে তার প্রতিবিম্বটাও ঠিক একই দূরত্বেই অবস্থান করবে। আশা করি তোমাদেরকে এই জিনিসটা আমি বোঝাতে পারলাম। তাহলে আজকে আলোচনা মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব, একদম আলোচনার শেষে চলে এসেছি, এখন আমরা দেখব যে সমতল দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বের কয়েকটা বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ সমতল দর্পণে যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকে। কি কি সেই বৈশিষ্ট্য? চলে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই বৈশিষ্ট্যসমূহ। কি কি বলা হচ্ছে? প্রথম বৈশিষ্ট্যতে বলা হচ্ছে যে সমতল দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্ব হলো একটি অসৎ প্রতিবিম্ব বা অসৎ বিম্ব। এটা আমরা অলরেডি দেখলাম একটু আগেই।
দ্বিতীয় বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা সবসময় সমান হচ্ছে। এটাও আমরা দেখলাম যে দর্পণ থেকে বস্তুর যত দূরত্ব অবস্থান করে ওই বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হবে সেটাও দর্পণ থেকে একই দূরত্বে অবস্থান করবে। তৃতীয় বৈশিষ্ট্য হলো যে বস্তুর আকার এবং তার প্রতিবিম্বের আকার সবসময় সমান হয়। অবশ্যই আমরা যখন একটা সমতল দর্পণের সামনে দাঁড়াই, একজন মোটা মানুষ যদি সমতল দর্পণের সামনে দাঁড়ায় তাহলে তার যে ইমেজটা তৈরি হবে সেটা একটা মোটা ইমেজ তৈরি হবে। নিশ্চয়ই একজন মোটা মানুষকে তাকে পাতলা দেখতে মনে হবে না, বা একটা পাতলা মানুষকে মোটা দেখতে মনে হয় না। সে যেমন, তার আকার যেমন, তাকে দর্পণের মধ্যে ঠিক তেমনই দেখায়। সমতল দর্পণের ক্ষেত্রে সেরকমই দেখায়। সেটাই বলা হয়েছে ক্ষেত্রে যে বস্তুর আকার এবং তার প্রতিবিম্বের আকার সবসময় সমান হয়। আর চতুর্থ যে পয়েন্টটা বলা হচ্ছে যে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ ল্যাটেরাল ইনভার্সন ঘটে। এই কথাটা কি? কথাটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা একদমই সহজ। সেটা কি? আমরা দেখো দর্পণের সামনে যখন দাঁড়াই, অনেক সময় আমরা ছোটোবেলায় এই জিনিসটা অনেক দেখেছি এবং এটা আমাদের কাছে খুব মজার লাগতো যে আমরা মনে করো ভাত খাচ্ছি। আমরা যখন ভাত খাই, আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমরা ভাত খাই, আমরা দেখি যে আমরা ডান হাত দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু আয়নার মধ্যে মনে হচ্ছে আমরা বাঁ হাত দিয়ে ভাত খাচ্ছি। এই জিনিসটা আমরা ছোটোবেলায় সকলেই প্রায় দেখেছি এবং এটা আমাদের খুব মজারও লাগতো। এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। অর্থাৎ আমাদের যে জিনিসটা ডান দিকে মনে হচ্ছে, দর্পণে যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা ঠিক তার উল্টো হয়ে যায়। অর্থাৎ ডানটা বাম হয়ে যায়, বামটা ডান হয়ে যায়। ঠিক একইভাবে আমরা দেখতে পাই, এরকম ঘটনা দেখতে পাই যে এরকম যদি একটা দর্পণ আমাদের কাছে দেওয়া থাকে, এই ধরো একটা দর্পণ, তাহলে দর্পণের সামনে যদি মনে করো একটা বি লেখাকে নিয়ে আসি, এইটা মনে করো আমি লিখলাম বি লেখা, এরকম একটা কাগজ নিয়ে আসলাম, মনে করো একটা কাগজের মধ্যে এরকমভাবে বি লেখা আছে। সেটাকে যদি দর্পণের মধ্যে নিয়ে আসি তাহলে তার একটা প্রতিবিম্ব তৈরি হবে। এই ক্ষেত্রে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু মজার ঘটনা হলো এক্ষেত্রে বিটা এরকম দেখতে, কিন্তু প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেখানে বিটা এই রকম দেখতে হবে। এই যে পরিবর্তন হয়ে গেল, এই বিটা এখন এইরকম দেখতে, এই ধরনের পরিবর্তনকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। ঠিক যেমন ডানটাকে বাম মনে হয়, বামটাকে ডান মনে হয়, ঠিক তেমনই এই ধরনের পরিবর্তনটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। তাহলে আশা করি আজকের ভিডিও আলোচনায় আমরা বিস্তারিতভাবে শিখলাম যে একটা সমতল দর্পণে একদম শুরু থেকে দেখি, আমরা শুরু থেকে যেটা জিনিস দেখলাম যে সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব। আমরা প্রথমে দেখলাম প্রতিবিম্বকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে সংজ্ঞাটা হচ্ছে এইরকম। সেই প্রতিবিম্বকে দুই ভাগে আমরা দেখেছি প্রতিবিম্ব দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সৎবিম্ব বা রিয়েল ইমেজ, আর একটা হচ্ছে অসৎবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। এবার একটা সমতল দর্পণের ক্ষেত্রে যে ওই প্রতিবিম্বটা পাই সেটা হচ্ছে একটা অসৎ প্রতিবিম্ব, কিন্তু একটা লেন্সের ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাই সেটা হচ্ছে একটা সৎবিম্বের উদাহরণ। এবার দেখলাম যে একটা সমতল দর্পণের সামনে একটা বস্তুকে রাখলে তার জন্য যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয়। এভাবে একটা রে ডায়াগ্রাম বা রশ্মি লেখচিত্রের মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝলাম যে একটা সমতল দর্পণের সামনে একটা বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কীভাবে তৈরি হচ্ছে। এবার এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেলাম যে বস্তুটা দর্পণ থেকে যতটা দূরত্ব অবস্থান করবে, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা যদি এক্স দূরত্ব হয় তাহলে এক্ষেত্রে এই দূরত্বটাও আমাদের এক্স দূরত্বই হবে। অর্থাৎ দর্পণ থেকে বস্তু যতটা দূরত্ব অবস্থান করে, দর্পণ থেকে সেই বস্তুটার যে প্রতিবিম্ব সেটাও ঠিক একই দূরত্বে অবস্থান করবে। এটা আমরা পেলাম, এখান থেকে আমরা এই জিনিসটাকে প্রমাণ করে দেখলাম। এবার সবশেষে কি দেখলাম যে এইরকমভাবে একটা বস্তুকে যদি দর্পণের সামনে সরাসরি সামনের দিকে না রেখে এরকমভাবে দূরে কোনো একটা জায়গাতে অবস্থান করি তাহলেও দেখা যায় তার জন্য একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কিন্তু সেখানে একটা শর্ত রয়েছে, এই বস্তুটার যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটাকে দেখতে হলে এই প্রতিবিম্বের জন্য যে একটা ফিল্ড অফ ভিউ, সেই ফিল্ড অফ ভিউটাকে আমরা কিভাবে দেখিয়েছি, এই অংশ থেকে, আচ্ছা এটা অন্য কালার দিই, এক্ষেত্রে এই অংশ থেকে এই অংশ, এই যে পুরো অংশটা রয়েছে এটাকে বলা হয় ফিল্ড অফ ভিউ। এই কথাটা হচ্ছে এরকম, ফিল্ড অফ ভিউ। এই ফিল্ড অফ ভিউয়ের মধ্যে থাকলে পরে কেউ যদি এই অংশের মধ্যে এসে এই দর্পণের দিকে তাকায় তাহলে এই বস্তুটার জন্য যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটাকে সে দেখতে পাবে। কেউ যদি এখান থেকে এদিক বরাবর এসে তাকায় তাহলে সে কোনো মতেই এই প্রতিবিম্বটাকে দেখতে পাবে না। সেটা আমরা দেখলাম এবং দেখলাম সবশেষে যে একটা সমতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য থাকে। এক নম্বর হচ্ছে যে সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা সবসময় একটা অসৎ বিম্ব। তারপরে দেখলাম যে দর্পণ থেকে বস্তুর যত দূরত্ব অবস্থান করে দর্পণ থেকে প্রতিবিম্বটাও, ওই বস্তুটার যে প্রতিবিম্ব সেটাও ঠিক একই দূরত্ব অবস্থান করে। বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সবসময় সমান থাকে। একজন মোটা মানুষ দর্পণের সামনে দাঁড়ালে তাকে মোটাই দেখায়, একজন পাতলা মানুষ যদি দর্পণের সামনে দাঁড়ায় তাকে পাতলাই দেখায়।
এটাই বোঝানো হচ্ছে দর্পণের সামনে দাঁড়ালে পরে বস্তুর যে আকার সেটার কোনো পরিবর্তন ঘটে না। আর চতুর্থ যে পয়েন্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন করে, অর্থাৎ আমরা যদি দর্পণের সামনে দাঁড়াই আমাদের ডান দিকটাকে বাম দিক মনে হয়, বাম দিকটাকে ডান দিক মনে হয়, অর্থাৎ ডানটা বাম হয়ে যায়, বামটা ডান হয়ে যায়। এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। যেমন এরকমভাবে বি লেখাটা কাগজকে যদি দর্পণের সামনে আনি সেটা কিন্তু এরকম উল্টো বি হয়ে যায়, বোঝা গেল? এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। তাহলে আশা করি সমতল দর্পণে একটা বস্তুর প্রতিবিম্ব কীভাবে তৈরি হচ্ছে সেটা এবং তার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম। তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।